ওয়েলকাম ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ফিজিক্সের মক টেস্টের ওপর কিছু কোয়েশ্চেন সেট করে এভাবে এপিসোডগুলো করার চেষ্টা করেছি। আমি মোটামুটি শিওর যে আমি যেভাবে এক্সপ্লেন করে করে কোয়েশ্চেনগুলো বোঝানোর চেষ্টা করেছি বা করব, তাতে করে একবার যদি ভালোভাবে আপনারা বোঝেন তাহলে আর কোনো সমস্যা হবে না সেকেন্ড টাইম এই কোয়েশ্চেনগুলো নিয়ে। মন দিয়ে পুরোটা ভালোভাবে দেখবেন। কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কনফিউশন অবশ্যই কাটিয়ে দেওয়ার সম্পূর্ণ রকম চেষ্টা করব। তাহলে শুরু করি আজকে। চলে আসছি প্রথম প্রশ্নে। এখানে বলা হয়েছে নিউক্লিওটাইডস হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বারস আর কল্ড আইসোটোন, আইসোটোপ, আইসোবার্স অ্যান্ড অ্যালোট্রোপস। এবার আমরা দেখে নিই নিউক্লাইডস কাকে বলে। সবার আগে নিউক্লাইডস ঠিক এইভাবে লেখা হয়। এক্স যদি একটা পরমাণু হয় বা একটা মৌলের চিহ্ন হয়, AXZ এইভাবে বলা হয়। জেড হচ্ছে এর আণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, এ হচ্ছে ভর সংখ্যা। আমি এখানে দুটো নিউক্লিয়াইডস আগে লিখি। একটা হচ্ছে ক্লোরিন 1735 আর একটা হচ্ছে ক্লোরিন 1737। এই যে দুটো নিউক্লিয়াইড দেখলাম, এদের দুজনারই কিন্তু অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা। এর নিউট্রন সংখ্যা হচ্ছে 18, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 20। এই ধরনের পরমাণুকে আমরা বলবো একে অপরের আইসোটোপ। এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। এদের যেহেতু পরমাণু সংখ্যা সমান, পরমাণু সংখ্যা এক্ষেত্রে দুটো নিউক্লিয়াইডের ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্ক 17 এবং নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাটা আলাদা। এই ধরনের পরমাণুকে একে অপরের আইসোটোপ বলবো। পরের প্রশ্নে আসি, why white clothes are cooler compared to black clothes? তার মানে কালো জামার তুলনায় সাদা জামা কাপড় পরলে তুলনামূলক শীতল লাগে কেন? অপশনগুলো হলো they absorb whole light, they reflect whole light, penetration of light doesn't occur, make the sunlight completely cool. এখানে আমাদের তার আগে মনে রাখতে হবে একটা কথা, যে কোনো বর্ণের আলো সে তার নিজের বর্ণকে রিফ্লেক্ট করে অর্থাৎ প্রতিফলিত করে এবং অন্যান্য সমস্ত বর্ণকে শোষণ করে। এক্ষেত্রে বলা হয়েছে সাদা জামাকাপড় অর্থাৎ সাদা আলোর কথা। সাদা আলো সম্পূর্ণ আলোটাকেই কিন্তু সাদা আলোকে রিফ্লেক্ট করবে, অর্থাৎ সমস্ত বর্ণের আলোকেই সে রিফ্লেক্ট করবে, প্রতিফলিত করবে, কোনো বর্ণ শোষণ করবে না। যেহেতু শোষণ করবে না, সেই জন্য আমাদের তুলনামূলক আরাম লাগবে। আর কালো জামার ক্ষেত্রে কালো জামা সব বর্ণকেই শোষণ করে নেবে, কোনো বর্ণ প্রতিফলন করবে না। যেহেতু সমস্ত আলো বর্ণকেও শোষণ করে নেবে, সেক্ষেত্রে শীতল ভাবটা এক্ষেত্রে আসবে না। সুতরাং এখানে অপশন হবে দে রিফ্লেক্ট হোল লাইট। এটা হবে এখানকার অ্যান্সার। চলে আসি পরের প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম মাস? তার মানে নিম্নলিখিত এগুলোর মধ্যে কার ভর সবচেয়ে বেশি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি হাইড্রোজেনের নিউক্লিয়াস? এখানে আমরা তাহলে পরপর ভরগুলো একটু দেখে নিই। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। নিউট্রনের ভর হচ্ছে 1.675, আগেটা ছিল 25, এটা হচ্ছে 5 ইন্টু 10⁻⁻27 কেজি। একটা যেটা রয়েছে নিউক্লিয়াস অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। তাহলে এটার ভর এবং প্রোটনের ভর একই হবে।
সেম। তাহলে এইগুলোর মধ্যে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি হচ্ছে এইটা 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। তার মানে নিউট্রনের ভর হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি। চলে আসি পরের প্রশ্নে। ফর্মিক অ্যাসিড ইজ প্রডিউসড বাই হোয়াইট অ্যান্টস, রেড অ্যান্টস, ককরোচেস অ্যান্ড মসকিউটোস। ফর্মিক অ্যাসিড এক্ষেত্রে অপশন হবে রেড অ্যান্টস। অ্যান্ট হচ্ছে, অ্যান্টের ল্যাটিন ফর্মটাকে বলা হচ্ছে, অ্যান্ট শব্দটা ল্যাটিন ভাষায় তাকে বলা হয় ফর্মিকা। এই ফর্মিকা থেকেই ফর্মিক অ্যাসিডের নামকরণ। ফর্মিকা থেকে, এটা হচ্ছে একটা সিম্পল কার্বক্সিলিক অ্যাসিড, যেটা হচ্ছে HCOOH। COOH হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ বলা হয়, জৈব যৌগের অর্গানিক কম্পাউন্ডের এটা একটা কার্বক্সিলিক গ্রুপ। HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিড এবং এটা রেড অ্যান্টসের মধ্যে পাওয়া যায়। চলে আসি পরের প্রশ্নে। ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম, চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোনটা? তার আগে আমরা দেখে নিই ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। 20 যদি হয়, আমরা জানি প্রথম কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, দুটো, পড়ে থাকলো 18টা। দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, 8টা এর মধ্যে থেকে চলে গেল, পড়ে থাকলো 10টা। তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে 18, কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে 10টা ম্যাক্সিমাম 18 থাকতে পারে, তার মানে 10টাকে আমি থার্ড কক্ষে বসিয়ে দিলাম। সেটা যদি বসিয়ে দিই তাহলে লাস্ট কক্ষে সংখ্যা 8-এর বেশি, যেটা আবার রুলকে অ্যাভয়েড করে দিচ্ছে। লাস্ট কক্ষে কখনো 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে এইটা আমরা ক্যান্সেল করব। সুতরাং আমরা বাধ্যতামূলকভাবে এখানে 8 বসাবো। তাহলে পড়ে থাকলো আরও দুটো, সেটা লাস্ট অরবিটে, ফোর্থ অরবিটে বসে গেল। তাহলে এইটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে আমাদের রাইট অপশন হচ্ছে এইটা। চলে আসি এর পরের প্রশ্নে। which of the following does not contain silver? এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোনটার মধ্যে সিলভার নেই? তাহলে আমরা এক এক করে দেখে নিই। প্রথমে আছে রুবি সিলভার। রুবি সিলভার অ্যাকচুয়ালি হচ্ছে ডার্ক রেড সিলভার। এটার সংকেত হচ্ছে Ag3Sp(S3). এখান থেকে এটা পরিষ্কার, সিলভার সালফ্যান্টিমোনাইড এটাকে বলা হয় রুবি সিলভারকে, এখানে Ag রয়েছে। এরপরে চলে আসছি জার্মান সিলভার। জার্মান সিলভারে আমরা, এটা একটা মেটাল অ্যালয় বা ধাতু সংকর, এখানে থাকে কপার, জিঙ্ক আর নিকেল। আমরা দেখতে পাচ্ছি এখানে কপার, জিঙ্ক, নিকেল, তার মানে এখানে সিলভার নেই। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। পরের দুটো আমাদের না দেখলেও চলবে, তবু আমরা ফর ইনফরমেশন দেখে নিই হর্ন সিলভারটা কি। হর্ন সিলভার হচ্ছে এক ধরনের হেভি হ্যালাইড ক্লোরাইড। এটা সিলভার ক্লোরাইডই, কিন্তু হেভি হ্যালাইড ক্লোরাইড। হ্যালাইড মানে সেখানে ক্লোরিনকে বলা হয়েছে। এটার সংকেত AgClই হবে, এর মধ্যে Ag রয়েছে। আর একটা রয়েছে স্টার্লিং সিলভার। স্টার্লিং সিলভার হচ্ছে সিলভার আর কপারের একটা কম্পাউন্ড, যার মধ্যে সিলভার থাকে 92.5% আর কপার থাকে 7.5%। ওকে, তাহলে আগেই আমরা আমাদের অপশন পেয়ে গেছি। জার্মান সিলভার শুনতে সিলভার হলেও এর মধ্যে কোনো সিলভার নেই। কপার, জিঙ্ক অ্যান্ড নিকেল। আমরা পার্সেন্টেজটা একটু দেখে নিই। কপার থাকে 50%, জিঙ্ক থাকে 19% অ্যান্ড নিকেল থাকছে 30%।
চলে আসি পরের প্রশ্নে। কনকেভ লেন্স অলওয়েজ ফর্ম রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ, বোথ টাইপস অফ ইমেজ, নান অফ দ্য অ্যাবাভ। কনকেভ লেন্স মানে বাংলায় হচ্ছে অবতার লেন্স। অবতার লেন্স কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? সদ্বিম্ব, অসদ্বিম্ব, দুটোই নাকি কোনোটাই না? তার আগে আমরা তাহলে একটু দেখে নিই অসদ্বিম্ব কিভাবে প্রতিবিম্ব গঠন করে। এটা প্রধান অক্ষ, এই একটা অবতল দর্পণ, এখানে আমার একটা বস্তু রয়েছে, বস্তুর অগ্রভাগ থেকে একটা আলোকরশ্মি বেরোলো, যেটা লেন্সে প্রতিষ্ঠিত হয়ে এইভাবে চলে গেল, এবং আর একটা আলোকরশ্মি লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেল। আঁকাটা একটু বেঁকে গেছে। এবার এই রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে এইখানে ছেদ করছে, তাহলে এইটা আমাদের হচ্ছে প্রতিবিম্ব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবিম্ব কিন্তু বাস্তবে গঠন হয়নি, এই রশ্মিটাকে আমরা পেছন দিকে বাড়িয়ে তবে প্রতিবিম্ব পেয়েছি। দ্যাট মিনস এটা কখনোই রিয়েল ইমেজ নয়, এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। তার মানে কনকেভ লেন্স যে কোনো কন্ডিশনে বস্তুর অবস্থান এখানে ছাড়া অন্য যে কোনো জায়গা হলে এটা ভার্চুয়াল ইমেজই গঠন করবে। চলে আসি এর পরের প্রশ্নে। অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম মিকা, কপার, গোল্ড, বক্সাইট। এখানে মিকাটা কি আগে আমরা দেখে নিই। এটা হচ্ছে গ্রুপ অফ সিলিকেট মিনারেল, বা এগুলোকে শিট সিলিকেটসও বলা হয়। সিলিকেট দ্যাট মিন তার মধ্যে অ্যালুমিনিয়াম নেই। আচ্ছা, কপার একটা মৌল, কোনো রকম ধাতু সংকর না, সুতরাং কপারের মধ্যে অ্যালুমিনিয়াম থাকার প্রশ্ন নেই, সোনাতেও নেই। তার মানে আমাদের অপশন আমরা পেয়ে গেলাম বক্সাইট। বক্সাইটের সংকেতটা একটু দেখে নেব, Al2O3 2H2O, এটা হচ্ছে বক্সাইটের সংকেত। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। চলে আসি পরের প্রশ্নে। দ্য কিং অফ মেটাল ইজ, ধাতুদের রাজা কাকে বলা হয়? আয়রন, গোল্ড, সিলভার নাকি অ্যালুমিনিয়াম? এখানে আমরা সঠিক অ্যান্সারটা দেখব, তার আগে বলে নিই। আচ্ছা বলি, গোল্ডকেই বলা হয় ধাতুর রাজা বা ধাতুরাজ বা কিং অফ মেটাল। তার কারণ হচ্ছে, এক নম্বর তো হচ্ছে গোল্ড খুবই মূল্যবান, ভ্যালুয়েবল, আর একটা হচ্ছে এটা প্রকৃতিতে না মুক্ত অবস্থায় পাওয়া যায়, ফ্রি ফর্মে পাওয়া যায়। এটা কোনো রকম অ্যালয় ফর্ম করে না, এবং এর কালার দেখে খুব সহজে একে আইডেন্টিফাই করা যায়, বা এর আকরিককে খুব সহজে ইজি আইডেন্টিফাই করা যায়। এই সমস্ত কারণের জন্য এইটা হচ্ছে ধাতুদের রাজা। চলে আসি পরের প্রশ্নে। এটা আমাদের 10 নম্বর প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোইং অপশনস স্পিড অফ সাউন্ড ইজ ম্যাক্সিমাম? এয়ার, স্টিল, ওয়াটার, ভ্যাকিউম। তার আগে আমরা একবার দেখে নিই স্পিড অফ সাউন্ড বা শব্দের বেগ এই মাধ্যমগুলোতে কত। বায়ুতে শব্দের বেগ আমরা জানি 340 মিটার পার সেকেন্ড অ্যারাউন্ড, প্রায়। স্টিলের ক্ষেত্রে আমি এমনিতেই জানি কঠিন পদার্থের মধ্যে শব্দের বেগ সবচেয়ে বেশি, তার মধ্যে স্টিলে হচ্ছে বায়ুর তুলনায় প্রায় 17 গুণ বেশি, যেটা হচ্ছে 5960 মিটার পার সেকেন্ড, মানে আগের অপশনের তুলনায় 17 গুণ। ওয়াটারের মধ্যে যদি ফ্রেশ ওয়াটার হয় তাহলে সেখানে প্রায় 1482 1482 মিটার পার সেকেন্ড, এবং ভ্যাকুয়ামের ক্ষেত্রে শব্দের বেগ নেই, 0,
তার মানে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে শব্দ তো যেতেই পারে না, তাই সেখানে শব্দের বেগের কোনো প্রশ্ন নেই। তো এই তিনটে অপশানের মধ্যে থেকে হাইয়েস্ট হচ্ছে 5960। সুতরাং আমাদের রাইট অপশান হচ্ছে স্টিল। এর পরের প্রশ্নে আসি। সোডা ওয়াটার কন্টেইনস NO2, CO2, SO2 and option 4 is H2. সোডা ওয়াটারকে অ্যাকচুয়ালি বলা হয় কার্বোনেটেড ওয়াটার। এর মধ্যে কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে দ্রবীভূত করা থাকে জলের মধ্যে বা তরল পদার্থের মধ্যে। তো এই কার্বন ডাই অক্সাইড থাকার জন্য এই পদ্ধতিটাকে বলা হয় কার্বোনেশন, এই যে পদ্ধতিটাকে। এবং ইট রেজাল্টস ফর্মিং কার্বনিক অ্যাসিডের ফলে আমরা যে লিকুইডটা পাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিড H2CO3। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সোডা ওয়াটারে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করা থাকে। চলে আসছি পরের প্রশ্নে। ক্লাউড ইজ এ কলয়েডাল অফ এয়ার ইন এ ডিসপারশন মিডিয়াম। ডিসপারশন মিডিয়াম মানে বাংলায় হচ্ছে যেটাকে আমরা বলি বিস্তার মাধ্যম। আর সেকেন্ড অপশন ফগ মানে কুয়াশা, জলের মধ্যে কুয়াশা। থার্ড অপশন হচ্ছে জলের মধ্যে ময়েস্ট মানে আর্দ্রতার কথা বলা হয়েছে বা জলীয় বাষ্প। আর সেকেন্ড হচ্ছে বাতাসের মধ্যে জলকণা। তো এখানে রাইট অপশন হচ্ছে অপশন ডি, ওয়াটার ড্রপ ইন এ ডিসপারশন মিডিয়াম অফ এয়ার। এটাকে আমরা এই ধরনের কলয়েডকে আমরা বলি এরোসল। এরোসলের মধ্যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইড এরোসল। লিকুইড এরোসলের ক্ষেত্রে কি হয়, যেটা বিস্তার মাধ্যম সেটা হয় গ্যাসীয়, আর যেটা বিস্তৃত দশা সেটা হয় তরল। চলে আসি পরের প্রশ্নে। ফ্রিজিং পয়েন্ট অফ ফ্রেশ ওয়াটার ইজ, এটা এক্সপ্লেনেশনের মনে হয় না প্রয়োজন আছে, তবুও বলে দিই। ফ্রিজিং পয়েন্ট আমরা জানি সেলসিয়াস স্কেলে হয় 0 ডিগ্রি সেলসিয়াস, বা সেটা ফারেনহাইটে গেলে হয় 32 ডিগ্রি ফারেনহাইট। ফ্রিজিং পয়েন্ট কাকে বলে? ফ্রিজিং পয়েন্ট হচ্ছে বা হিমাঙ্ক। হিমাঙ্ক হচ্ছে যে উষ্ণতায় গেলে কোনো কঠিন পদার্থ কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়, সেটাকে বলা হয় ফ্রিজিং পয়েন্ট, ওই টেম্পারেচারটাকে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে চলে আসছি 14 নম্বর প্রশ্ন আমাদের। ক্যাথোড রেজ আর স্ট্রিম অফ আলফা পার্টিকলস, স্ট্রিম অফ ইলেকট্রনস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আর ফোর্থ অপশন হচ্ছে রেডিয়েশন। এখানে সঠিক অ্যান্সারটা দেখার আগে আমরা একটুখানি ঘটনাটা জেনে নিই। 1878 খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস পরীক্ষাটি করেছিলেন। তিনি একটি আবদ্ধ কাঁচনলে, একটা আবদ্ধ কাঁচনল, সেখানে একটা, এটা হচ্ছে ক্যাথোড, কারণ এটা নেগেটিভ ইলেকট্রোড, আর এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। এটাকে আমরা বলবো পজিটিভ ইলেকট্রোডটাকে আমরা বলবো অ্যানোড। তো সেখানে 0.01 মিলিমিটার পারদের চাপে, 0.01 মিলিমিটার পারদের চাপে সেখানে তিনি ডিসি তড়িৎ প্রবাহ চালনা করেন। ডিসি তড়িৎ প্রবাহ চালনা করার ফলে দেখা যায় ক্যাথোড থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি বেরোচ্ছে। এই রশ্মিটাকে পরবর্তীকালে বিজ্ঞানী থমসন যখন এটার ধর্ম বিশ্লেষণ করতে চান, তখন দেখা যায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে তড়িৎ ক্ষেত্রে পজিটিভ প্রান্তের দিকে আকৃষ্ট হচ্ছে। সেখান থেকে বোঝা গেল এর নেচারে হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তো এটার পরবর্তীতে নাম দেওয়া হয়েছিল নেগেট্রন, তারপরে এটার ফাইনালি নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। তো এখান থেকে ইলেকট্রনের আবিষ্কার হয়েছে। দ্যাট মিনস এটা অবশ্যই হবে স্ট্রিম অফ ইলেকট্রন, ইলেকট্রন কণার স্রোত। ক্যাথোড রশ্মিটা অ্যাকচুয়ালি ইলেকট্রন কণার স্রোত। চলে আসি পরের প্রশ্নে।
Which of the following elements has maximum electronegativity? সোডিয়াম, অক্সিজেন, ফ্লোরিন, কার্বন। এবার আমরা একটুখানি মনে করে নিই আধুনিক পর্যায় সারণীটা। আধুনিক পর্যায় সারণীতে 18টি শ্রেণী আছে। সেখানে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বা শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয় বা ইলেকট্রোনেগেটিভিটি, আমরা কোনো একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে ইলেকট্রোনেগেটিভের মান ক্রমশ বাড়তে থাকে। আবার আমরা একটা শ্রেণী বরাবর ওপর থেকে যদি নিচের দিকে নামি তখন ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কমতে থাকে। সুতরাং সবচেয়ে যেটা ম্যাক্সিমাম হবে সেটা হবে পর্যায় সারণীর সবচেয়ে শেষ প্রান্তের মৌল, কারণ এদিক থেকে এদিকে গেলে বাড়ছে আর এদিক থেকে এদিকে এলে কমছে, যেটা হচ্ছে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে সবার উপরে রয়েছে ফ্লোরিন, তারপরে আছে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইভাবে। তো ফ্লোরিন হবে আমাদের অপশন। এবং 18 নম্বর শ্রেণী লাস্ট, সেটাকে আমরা এক্ষেত্রে ধরছি না কারণ সেটা তো নোবেল গ্যাসেদের শ্রেণী বা শূন্য নিষ্ক্রিয় গ্যাসেদের শ্রেণী। তো 17-এর মধ্যে সবচেয়ে উপরে যে হ্যালাইডগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ফ্লোরিন, সেই জন্য ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। চলে আসি পরের প্রশ্নে। দ্য ওয়েট অফ 6.023 into 10^22 atom of carbon is। তার আগে আমরা একটুখানি মনে করে নিই অ্যাভোগাড্রোর সংখ্যার কথা। অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 into 10^23। তাহলে আমরা বলতে পারি 1 মোল পরমাণু কার্বন সমান সমান 6.023 into 10^23 সংখ্যক পরমাণু। 6.023 into 10^23 সংখ্যক পরমাণুতে ইলেকট্রন রয়েছে 6.023 into 10^23 সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। 6.023 কারণ কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। এত সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। সুতরাং 6.023 into 10^22 সংখ্যকের ভর কত হবে? 12 into 6.023 into 10^22 by 6.023 into 10^23। এটা পুরো কেটে গেল, এটা কেটে গেল, থাকলো 12/10, দ্যাট মিন্স 1.2। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1.2। চলে আসছি পরের প্রশ্নে। Which of the following particles has the dual nature of particle wave? তার মানে দ্বৈত নেচার দেখা যায় এই কণাগুলোর মধ্যে থেকে কাদের ক্ষেত্রে? এবার একটুখানি খুব সংক্ষেপে বলি। 1924 খ্রিস্টাব্দে 1924-এ ডি ব্রগলি এটা দেখিয়েছিলেন, বলেছিলেন প্রথম যে ইলেকট্রনের দুটো নেচার আছে। একটা হচ্ছে পার্টিকেল নেচার বা কণার মতো ব্যবহার করে, আর একটা হচ্ছে তরঙ্গের মতো ব্যবহার করে। পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে। এই দু ধরনের নেচার থাকার জন্য ইলেকট্রনের এই দ্বৈত আচরণের কথা প্রথম তখন প্রকাশ্যে আসে। তো এইখানে আমাদের অপশন হচ্ছে ইলেকট্রন, যে হচ্ছে ডুয়াল নেচার অফ পার্টিকলস ওয়েভ দেখায়। চলে আসছি পরের প্রশ্নে। মিল্ক ইজ আ জেল, ইমালশন, সল অর ফোম। দুধ কি? এদের মধ্যে কি ধরনের কোলয়েড?
তো দুধের ক্ষেত্রে যেটা বিস্তার মাধ্যম সেটাও হচ্ছে তরল, এবং যেটা বিস্তৃত দশা সেটাও হচ্ছে তরল। তো তরল বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশাকে আমরা বলে থাকি ইমালশন। এছাড়াও ইমালশনের আরো কিছু উদাহরণ যেমন মাখন হতে পারে, শ্যাম্পু হতে পারে, এগুলো সবই হচ্ছে ইমালশন। চলে আসছি পরের প্রশ্নে। Which of the following is electrovalent compound? নিচের যৌগগুলোর মধ্যে কোনটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড? এখানে অ্যাকচুয়ালি সব কটাই হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট। কপার সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড সবকটাই ইলেকট্রোভ্যালেন্ট। তাহলে এখানে আমাদের অপশন হবে অল অফ দ্য অ্যাবাভ, কারণ প্রত্যেকটাই আয়নীয় যৌগ গঠন করে। চলে আসছি আমাদের আজকের লাস্ট কোশ্চেন। The solution of one of the following compounds will conduct electricity. The compound is, এখানে চারটে কম্পাউন্ডের কথা বলা হয়েছে, CCl4, C2H2, CaCl2, CHCl3। এখানে আমরা যদি খুব ভালোভাবে খেয়াল করি চারটের মধ্যে দেখতে পারবো এটা হচ্ছে সমযোজী যৌগ, এটাও তাই, এটাও তাই। এই তিনটেই হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী যৌগ। একমাত্র এটাই হচ্ছে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। সাধারণভাবে কোভ্যালেন্টের তুলনায় তড়িৎযোজী যৌগর তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেশি হয়। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, এখানে যে সলিউশন বলা হয়েছে অর্থাৎ এটার দ্রবণ তড়িৎ পরিবহন করবে, এটা হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তো আজকের আমাদের ফার্স্ট এপিসোড এখানেই শেষ হলো। সেকেন্ড এপিসোড খুব শীঘ্রই কন্ডাক্ট করব এবং এরপর এগুলোর সিরিজ চলতে থাকবে। এছাড়াও কোয়েশ্চেন আনসার সেশন ছাড়াও যদি কেউ আগ্রহী হন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজও আলোচনা করব। কোয়েশ্চেন আনসারের সঙ্গে আমি চেষ্টা করছি সেটার থিওরিটা আলোচনা করে দিতে, প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে তার রিলেটেড যে থিওরি সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। যদি কেউ পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানোর জন্য আমি যদি রিকোয়েস্ট পেতে থাকি তাহলে আমি অবশ্যই সেগুলো খুব তাড়াতাড়ি শুরু করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।